ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কোন চাকরিটি তোমার জন্য উপযুক্ত। দুটো পরীক্ষা, যেটা রেলওয়ে এএলপি আর টেকনিশিয়ান, অলরেডি তোমরা আশা করি সবাই ফিল আপ করে দিয়েছো, দুটোই ফিল আপ করেছো। কারণ দুটোর ক্ষেত্রেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রায় সেম। তো যারা এলপি ফিল আপ করেছে তারা অবশ্যই টেকনিশিয়ানও আমার মনে হয় সবাই ফিল আপ করেছে। তো আজকে আমরা দেখে নেবো যে দেখো দুটো চাকরি একটু আলাদা আলাদা রয়েছে, তো তাদের মধ্যে সিমিলারিটিস কি আছে, ডিসিমিলারিটিস কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। সবার আগে বলি, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি, প্রত্যুষ স্যার আন্ডারস্কোর টেক্সটবুক। এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। এখানে তোমাকে যুক্ত হতে হবে। ডেলি পিডিএফ এখানে আমি প্রোভাইড করে থাকি, অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো সবার আগে এখানে যুক্ত হতে হবে। ঠিক আছে, যুক্ত হবে কি করে? ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে চলে যাও, সেখানে গিয়ে জাস্ট ক্লিক করো এন্ড জয়েন করো। ওকে, বা এখানে তোমার কাছে স্ক্যান কোড রয়েছে, স্ক্যান করেও তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আলোচ্য বিষয়ের উপরে চলে আসি। কোন চাকরি তোমার ক্ষেত্রে উপযুক্ত? দেখো, চাকরি পাওয়া প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ক্ষেত্রে একটা স্বপ্নের ব্যাপার, তাই তো? তোমারও একটা স্বপ্ন রয়েছে, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের একটা বিরাট বড় স্বপ্ন থাকে যে আমি একটা গভর্নমেন্ট জব পাবো। এইবার সেই গভর্নমেন্ট জবের মধ্যেও কিছু কিছু কিন্তু সমস্যা, কিছু কিছু সুবিধা সবই রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো চাকরির পরীক্ষাতে, মানে কোনো চাকরিতে যেরকম সুবিধাও রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে। ঠিক আছে, সেই সুবিধা আর অসুবিধাগুলোকে আজকে ডিটেলস আলোচনা করব। আলোচনা করার পর তুমি ঠিক করবে যে তোমার জন্য কোনটা সুইটেবল জব। ঠিক আছে, চলে আসি এএলপি আর টেকনিশিয়ানের ক্ষেত্রে। প্রথমে আগে দেখে নিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। এটা আমরা সবাই জানি যে এএলপি বা টেকনিশিয়ান চাকরি পরীক্ষায় বসতে গেলে তোমাকে মিনিমাম আইটিআই পাস হতে হবে, বা তোমাকে ডিপ্লোমা করতে হবে কিছু স্পেসিফিক ব্রাঞ্চের উপর, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কিছু স্পেসিফিক ব্রাঞ্চের উপরে, না সিভিল নয় সরি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আরো কিছু ব্রাঞ্চ রয়েছে। সেই জায়গায় তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি এএলপির জন্য একদম এলিজেবল। বিটেকও রয়েছে কিছু, এই একই জিনিস, কিছু স্পেসিফিক কিছু সিলেক্টেড ব্রাঞ্চ রয়েছে, সেই সিলেক্টেড কিছু ব্রাঞ্চের উপরে। টেকনিশিয়ানও একদম তার ব্যতিক্রম কিছু নয়, শুধু একটা জিনিস অ্যাড হচ্ছে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাদের 12 ছিল তারা কিন্তু অবশ্যই টেকনিশিয়ানে ভর্তি হতে পারো, মানে টেকনিশিয়ানের যে সিট সেটা কিন্তু ফিল আপ করতে পারো। তো যারা এই বছর করনি, যারা অনেকেই জানতো না, আমি দেখলাম অনেকেই আমাকে এসএমএস করেছে, স্যার আমি তো জানতাম না ব্যাপারটা। তো এই জিনিসটা জেনে রাখো, কারণ ভবিষ্যতে নিশ্চয়ই আবার বেরোবে, তখন যেন এই ভুলটা না হয়। ঠিক আছে, তাছাড়াও বিটেক যেরকম রয়েছে, ডিপ্লোমা যেরকম রয়েছে, সেরকম সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখানেও কিছু স্পেসিফিক ব্রাঞ্চের উপরে কিছু তোমরা টেকনিশিয়ানের জবের জন্য এলিজিবিলিটি পাচ্ছ। বিটেক এর ক্ষেত্রে বলি, বিটেক এর ক্ষেত্রে আর ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু স্ট্রিম চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিপ্লোমার ক্ষেত্রে এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যালরা কিন্তু টেকনিশিয়ানের জন্য এলিজিবিলিটি পাবে না। ওকে, একদম পাবে না, এটুকু ধরে রাখো। কিন্তু আইটিআই যারা ছিল সবাই পাবে। ঠিক আছে, আইটিআই এর জন্য বিশাল বিরাট বড় সুযোগ রয়েছে। ওকে, যে কোনো একটাকে ক্র্যাক করে দেওয়া, প্লাস প্রচুর ভ্যাকান্সি রয়েছে, মারাত্মক পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এই ভ্যাকান্সিতে যদি এবছর পরীক্ষায় পাস না করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে মুশকিল হয়ে যেতে পারে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করলাম, এবার আসি যে প্রসিডিওরটা কি, এক্সাম প্রসিডিওরটা কি। দেখো, আগে এএলপি আসে। এএলপির ক্ষেত্রে সবার আগে তোমাকে সিবিটি 1 ক্র্যাক করতে হবে। ঠিক আছে, 90 মিনিট টাইম ডিউরেশন, 100টা কোশ্চেন। নেক্সট আসবে হচ্ছে সিবিটি 2, অর্থাৎ এখানে থাকবে টোটাল তোমার টোটাল টোটাল তোমার 150 নাম্বার। কত থাকবে? 150। 150-র মধ্যে তোমাকে 120 মিনিটের মধ্যে 150টা কোশ্চেন করতে হবে, মাথায় রেখে দিও। তো আফটার কোয়ালিফাইং সিবিটি 1 ইউ হ্যাভ টু কোয়ালিফাই সিবিটি 2। সিবিটি 2 তুমি যখন কোয়ালিফাই করে নেবে, তারপরে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, বা এটাকেই আমরা বলি সাইকো টেস্ট। ঠিক আছে, সাইকোমেট্রিক টেস্ট তোমাকে দিতে হবে। এই সাইকোমেট্রিক টেস্টটা কি? যে তোমার তোমার কারেন্ট, যে তোমার সেন্স অফ হিউমার কতটা বেশি, তোমার মানে কারেন্ট সিচুয়েশনে তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা কতটা বেশি, এই জিনিসগুলো এই এই যে সাইকো টেস্ট, এই সাইকো টেস্টের মাধ্যমে জানা যায়। ঠিক আছে, তো যখন আসবে নিশ্চয়ই আমরা করিয়ে দেবো। ঠিক আছে, আমি করাবো আশা করি। ওকে, নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, নেক্সট মেডিকেল। এতগুলো প্রসিডিওর রয়েছে এএলপি কে ক্র্যাক করার জন্য। অন্যদিকে টেকনিশিয়ানে আসি, একদম এত কোনো প্রসিডিওর নেই, জাস্ট সিবিটি 1 তুমি পাস করো। হ্যাঁ, এবার সিবিটি 1 একটাই সিবিটি, সুতরাং কম্পিটিশন টাফ, বুঝতেই পারছো। তো সিবিটি 1 তুমি পাস করবে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল রয়েছে। এবার
এএলপির ক্ষেত্রে মেডিকেল কিন্তু খুব স্ট্রিক্ট, ঠিক আছে, খুব স্ট্রিক্ট, এটুকু আমরা বলতে পারি। এখানে খুব স্ট্রিক্টলি এখানে কিন্তু মেডিকেল করা হয়, অর্থাৎ তোমার চোখে কোনো রকম যদি প্রবলেম থাকে, যদি তোমার চোখে কোনো রকম প্রবলেম থাকে, তোমার চোখ যদি 6/6 না হয়, তাহলে তুমি এএলপির জন্য কিন্তু এলিজেবল নয়। এটা এখন থেকে ধরে রাখো। যারা মনে করছো যে হ্যাঁ ঠিক আছে, আমার যখন মেডিকেল টেস্ট আসবে তখন কিছু না কিছু করে নেবো, ঠিক আছে, কারচুপি করে নেবো, পসিবল নয়। আমি আগের থেকে বলে দিচ্ছি, মেডিকেলে কিন্তু এটা করা পসিবল নয়। যাদের মধ্যে মনে এরকম চিন্তা ভাবনা রয়েছে তারা কিন্তু ভুলে যেতে পারে, ঠিক আছে। আর যদি কনফার্মেশন চাই যে আমার চোখ ঠিক আছে কিনা, পার্শ্ববর্তী যে সরকারি হসপিটাল রয়েছে চলে যাও, চোখের পরীক্ষাটা করে নিও, সবাইকেই করি। টেকনিশিয়ানের ক্ষেত্রে মেডিকেল টেস্টের ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় আছে, অর্থাৎ A2 A3 যারা রয়েছে সেই ক্যাটাগরির সবাই কিন্তু এখানে মেডিকেল টেস্টে মানে তারা এলিজেবল টেকনিশিয়ানের জন্য, এএলপির ক্ষেত্রে নয়। কেন নয়, তার কারণ হচ্ছে এএলপির কাজ, এএলপির কাজ হচ্ছে তুমি তুমি রেলের ড্রাইভার হও, তোমার কাজ হচ্ছে তোমার সিগন্যাল মেনটেন করা, প্রত্যেকটা পোলকে ঠিকঠাক ভাবে ডিটেক্ট করা, কোথায় কোনো রেলের কোনো সমস্যা হলে, কোনো রকম ট্র্যাকিং এর প্রবলেম হলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে এর। তো আই এম সরি, একদম 6/6 হতেই হবে, তাই না? এই কিছু সমস্যা রয়েছে। এবার চলো এবার দেখে নিই আরো কিছু। এবার কাজ সম্পর্কে আসি। এই তো গেল টেকনিশিয়ান আর এলপি সম্পর্কে। স্যার কোন কাজটা আমার আমার পক্ষে সুবিধাজনক? কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম হচ্ছে কাজ। এএলপির কাজ কিন্তু যথেষ্ট কঠিন। কেন কঠিন? তোমাকে এক জায়গা থেকে তোমাকে কিন্তু দিনে দিনে শুধু ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে। এই গাড়ি নিয়ে এখান থেকে ধরো, যদি তোমার ধরো কলকাতাতে তোমার পোস্টিং পড়লো, ঠিক আছে, তোমাকে শিয়ালদা থেকে দেখা গেল মালদাতে নিয়ে যেতে হলো গাড়ি, ঠিক আছে, সেখানে তুমি 8 ঘন্টা ডিউটি, মানে 8 ঘন্টা ডিউটি করার পর 8 ঘন্টা রেস্ট পাবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে আবার তোমাকে অন্য কোনো জায়গাতে নিয়ে যেতে পারে, ওকে। এরকম ভাবে এই যে এলপির কাজ, সুতরাং এলপির কাজ যথেষ্ট কঠিন, ঠিক আছে। ওই একটা বদ্ধ কেবিনের মধ্যে থেকে কাজ হেপটিক শিডিউল, ঠিক আছে, হেপটিক শিডিউল এটুকু বলতে পারি। যথেষ্ট আমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা কষ্ট হয় একজন এএলপি, ওকে। টেকনিশিয়ানের ক্ষেত্রে তুলনামূলক সোজা নয়, তুলনামূলক অনেক সোজা, ঠিক আছে। টেকনিশিয়ানের সাধারণত অফিস টাইম ডিউটি থাকে, 10টা to 4টে ডিউটি থাকে, ম্যাক্সিমাম 80 থেকে 90%। কিছু টেকনিশিয়ান আছে যাদের যারা তোমার এই লোকো পাইলটের মানে ট্রেন টেকনিশিয়ান যারা হয়, ট্রেন টেকনিশিয়ান তাদেরকে ট্রেনের মধ্যেই থাকতে হয়। ট্রেনে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ট্রেন চলতে চলতে যদি কোনো প্রবলেম দেখা যায়, তখন সেই টেকনিশিয়ানরা সেই প্রবলেমকে সলভ করার চেষ্টা করে। তাছাড়া বাকি যদি কারশেড হয়, ওয়াগন হয়, বা ধরো সেই এসএনটি হয় বা সেফটি ক্যাটাগরি হয়, যেখানেই হোক না কেন, টেকনিশিয়ানের কাজ 10টা to 4টে অফিস টাইম ডিউটি, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে। শারীরিক যোগ্যতা সম্পূর্ণরূপে তোমাকে সবল থাকতে হবে এএলপির ক্ষেত্রে। কোন রকম এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে ফেল করলে কিন্তু তুমি একদম সম্পূর্ণরূপে এএলপির চিন্তা তোমাকে ভুলে যেতে হবে। সম্পূর্ণরূপে সবল না হলেও চলবে টেকনিশিয়ানে, অর্থাৎ তোমার চোখে যদি কোনো প্রবলেম, সামান্য কোনো কিছু সমস্যা থেকে থাকে, সেটা এখানে এলিজেবল, সেটা এখানে গ্রহণযোগ্য, সেটা একটা সমস্যা হয় না। বেতন দেখো, বেতন দেখে দেখো, বেতন দেখে কোনো পরীক্ষাকে কোনো চাকরিকে জাজ করা যায় না, ঠিক আছে। এটা সত্যি 50,000 খুব কম স্যালারি বলা হলো এখানে। আমি মিনিমাম 50,000 টাকা ধরে নিয়েছি, ঠিক আছে। এর যা মাইলেজ ওঠে, অর্থাৎ তুমি একটা সিম্পল জিনিস ধরে রাখো, তুমি যত ট্রেন চালাবে পার কিলোমিটারে তোমাকে একটা মাইলেজ দেওয়া হয়, ঠিক আছে, একটা টাকা, একটা বেতন তোমাকে পে করা হয় পার কিলোমিটার, খুব সম্ভবত 3.7 টাকা সামথিং, ঠিক আছে। তুমি যদি পার ডে 500 কিলোমিটার চালাও, তাহলে 500 × 3.7 করে দাও, বুঝতে পারবে তোমার পার ডে এক্সট্রা ইনকাম কতটা, ঠিক আছে। যেটা টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু একদম নেই বললেই চলে, ঠিক আছে। এই জন্য প্রায় 35,000 টাকায় স্যালারি থাকে। তুমি যত বেশি চালাবে ট্রেন, তত বেশি তোমার মাইলেজ আসবে, প্লাস ওভার টাইমে আরো এক্সট্রা টাকা দেয়, ঠিক আছে। বিশাল প্রচুর পরিমাণে এখানে ফ্যাসিলিটি, মানে টাকার দিক থেকে চিন্তা করলে এএলপি ইজ দা বেস্ট জব, ঠিক আছে। এমন এমন একটা চাকরি যেখানে যে স্যালারিটা তুমি পাবে, সেটা দেখা যাচ্ছে যে একজন রেলের যে স্টেশন মাস্টার, তার থেকেও বেশি তার স্যালারি, ঠিক আছে। নেক্সট দেখো, কাজের সময়সীমা কোনো রকম কিন্তু নির্দিষ্ট নেই, তোমাকে যখন ফোন করা হবে তোমাকে তখন চলে যেতে হবে, ঠিক আছে।
ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দাও। একটা নির্দিষ্ট টাইম আছে টেকনিশিয়ানের, বললাম অফিস টাইম ডিউটি 10টা টু 4টে। পরিবারের প্রতি সময় তুমি কিন্তু দিতে পারবে না। এএলপি চাকরি করলে পরিবারের প্রতি সময়, আমার সংসার 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 নিয়ে সুন্দর সুখে থাকবো, এই চিন্তা ভাবনা যদি করে থাকো তাহলে কিন্তু ভুল করছো, ঠিক আছে? সংসারের প্রতি সংগ্রাম করতে হবে। যদি এবার যদি জোন চেঞ্জ হয়, মানে জোন তুমি যদি দূরে দিয়ে থাকো, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? পারিবারিক চিন্তা কিন্তু ভুলে যেতে হবে। সেক্ষেত্রে টেকনিশিয়ানের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা অনেক বেশি চলে আসছে। তুমি যদি দূরেও কোথাও চাকরিতে যাও, তোমার তো অফিস টাইম ডিউটি, তুমি তারপরে তোমার পরিবারকে যথেষ্ট সময় তুমি কিন্তু দিতে পারছো। ওকে, নেক্সট, স্থায়ী চাকরি না, স্থায়ী চাকরি নয়, এটা কি বলছেন স্যার? স্থায়ী চাকরি না এলপি, আমি সারা জীবন চাকরি করতে পারবো না, আমাকে তাড়িয়ে দেবে না, একদম না, সেটা বলছি না। এখানে কি বলা হচ্ছে, স্থায়ী চাকরি না বলতে এএলপির চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সজাগ থাকতে হবে। অর্থাৎ যদি তুমি ধরো বাই চান্স একটা সিগন্যাল যদি ভুল করেও মিস করো, তাহলে কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে হবে। তো এখানে তোমার যতক্ষণ কাজ থাকবে, ততক্ষণ তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে সজাগ থাকতে হবে। সেই দিক থেকে টেকনিশিয়ানের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তুমি চাইলে 5 মিনিট তুমি রেস্ট নিতে পারো, টেকনিশিয়ানের ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিটা আছে, কারণ এটা বললাম অফিস ডিউটি। ওকে, আর যেকোনো কারশেড বা ওয়াগনে তোমার চাকরি হতে পারে, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে চাকরি হতে পারে, যেকোনো সেফটি ক্যাটাগরিতে চাকরি হতে পারে, তো সেখানে সেইটুকু ছাড় অবশ্যই পাওয়া যায়। এএলপির ক্ষেত্রে কিন্তু সেই ছাড়টা খুব, মানে দেখো সিম্পল জিনিস, তুমি গাড়ি নিয়ে বেরোবে, ঠিক তুমি ধরো একটা রাস্তায় তুমি বাইক নিয়ে বেরোচ্ছ, তো বাইক নিয়ে বেরোনোর সময় তোমাকে তো সবসময় রাস্তার দিকে মুখ, মানে মাথা রাখতেই হবে, তাই না? ব্রেন তোমাকে খাটাতেই হবে। তুমি ধরো 200 কিলোমিটার যাবে বাইক করে, তুমি বাইক চালাতে চালাতে ঘুমিয়ে পড়তে পারো? কোনোদিন পড়তে পারবে না, তাই না? সিম্পল সেম জিনিস এখানেও কাজ করছে। তো সবসময় তোমাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, মাথায় রেখে দাও, ঠিক আছে? অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ভাবছো, এএলপি করার পরে পসিবল না, ঠিক আছে? কম সময় পাবে, অনেক কম সময়, পসিবল না বলে কোনো কিছু হয় না, এভরিথিং ইজ পসিবল, কিন্তু তাও বলছি এএলপি করে, এএলপি চাকরি করে কিন্তু অন্য পরীক্ষার জন্য, মানে যে সময়টা পাওয়া যায় সেটা যথেষ্ট কম, ঠিক আছে? এবার যার ডেডিকেশন আছে, মারাত্মক লেভেলের যদি ডেডিকেশন থাকে, তাহলে তুমি অবশ্যই অন্য পরীক্ষার জন্য এলিজেবল হতে হলেও হতে পারো, সেটা কোনো অস্বীকার আমি করছি না, আবার গ্যারান্টিও দিচ্ছি না। কিন্তু টেকনিশিয়ানের কাজ যদি তুমি করো, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা হেক্টিক, মানে একটা সিম্পল একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে তুমি যখন থাকছো, তাহলে তুমি তোমার পড়াশোনা কিন্তু চালিয়ে গেলেও যেতে পারো, ঠিক আছে? তো এই জায়গাটা একটু মাথায় রেখে, ঠিক আছে? নেক্সট হচ্ছে লোকো পাইলটের জব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সবসময় মাথায় রাখবে ফিল্ড জব, ঠিক আছে? ফিল্ড জব মানে তোমাকে সবসময় ট্রেনের পিছনে মানে ট্রেনকে চালাতে হবে, তাই না? আচ্ছা, নেক্সট টেকনিশিয়ান হচ্ছে ফিক্সড জব। ফিক্সড জব কেন বলছি, কারণ তোমাকে একটা নির্দিষ্ট জায়গাতে অবশ্যই তোমাকে সেই জায়গাতে থাকতে হবে এবং রেগুলার বেসিসে কাজ করতে হবে। বেতন বেশি, আরাম কম। অর্থাৎ এলপির ক্ষেত্রে তুমি যে বেতনটা পাবে, সেটা তোমার মানে যথেষ্ট, মানে মোর দ্যান এনাফ, এটুকু বলতে পারি, মোর দ্যান এনাফের থেকেও বেশি, ঠিক আছে? মানে যথেষ্ট ভালো বেতন পাবে। ইভেন যখন মানে একটা টাইমে যখন তুমি সিনিয়র হয়ে যাবে, তখন তুমি চিন্তাও করবে না কত বেতন তোমার চলে যেতে পারে, ঠিক আছে? এতটাই হাই স্যালারি। সেই সেই হিসাব করলে টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক বেতন কিন্তু অনেক কম, কিন্তু আরাম যে অনেক বেশি। এবার তোমাকে ডিসাইড করতে হবে তোমার বেতন লাগবে না আরাম লাগবে, এটা অবশ্যই তোমাকে ডিসাইড করতে হবে। নেক্সট, কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এএলপির ক্ষেত্রে, এর নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এবার দেখো, বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু এএলপির ক্ষেত্রে দেখা দিতে পারে। যেরকম দেখ, সিম্পল জিনিস, তুমি একটা একটা লোকোমোটিভের মধ্যে রয়েছে, লোকোমোটিভ একটা ইঞ্জিনের মধ্যে রয়েছে, ইঞ্জিনের একটা ভাইব্রেশন রয়েছে, সবসময় তোমার কানের সামনে একটা হাই অ্যামাউন্টের, হাই ইন্টেন্সিটির একটা সাউন্ড তোমার কানে সবসময় ঢুকছে, তাই না? সেক্ষেত্রে কান খারাপ হওয়ার চান্স রয়েছে, হার্টের প্রবলেম হওয়ার চান্স রয়েছে, কারণ সবসময় তুমি যে মানে তুমি যে ইঞ্জিনটাতে রয়েছো, সেই ইঞ্জিনটা সর্বদা কি হচ্ছে, সর্বদা ভাইব্রেট করছে। সুতরাং শারীরিক সমস্যা তো দেখা দিতেই পারে। সেকেন্ডলি, খাওয়া দাওয়ার প্রবলেম, ঠিক আছে? খাওয়া দাওয়া তুমি কোথায় করবে? তোমাকে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, ইভেন 12 ঘন্টা পর্যন্ত তোমাকে ডিউটি করতে হতে পারে, তখন তুমি খাবে কোথায়? এবার কি হচ্ছে সমস্যাটা, আজকে এই জায়গা থেকে খেলাম, কালকে ওই ওই জায়গা থেকে খেলাম, এতে সমস্যাটা কোথায় হয়ে যায়? এতে পেটের সমস্যা অলরেডি খুব তাড়াতাড়ি দেখা দেখা দেয়, বিশেষ করে এলপিতে, যারা এলপি চাকরি করে তাদের ক্ষেত্রে। ওকে, নেক্সট, চাকরির সূত্রে কোনো সমস্যা খুব একটা দেখা যায় না টেকনিশিয়ানের ক্ষেত্রে। ওকে, যে কোনো উৎসবে বাড়ি থাকার সম্ভাবনা কম, কি নেই বললেই চলে, ঠিক আছে? যে কোনো, দেখো এএলপির কাজ হচ্ছে অন্যান্য যাত্রীদের, মানে অন্যান্য যাত্রীদের পুজো উৎসবের সময় তাদেরকে মানে নিশ্চিন্তে একদম
আম, বলতে পারি একদম মানে সেফলি তাদেরকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এলপি। তাহলে তোমাকে যদি তুমি যদি বাড়িতে থাকো তাহলে এই দায়িত্ব কে গ্রহণ করবে, তাই না? সুতরাং সুরক্ষিতভাবে সমস্ত প্যাসেঞ্জারকে যে কোনো ছুটিতে মানে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে তোমার। সুতরাং এখানে তোমার কিন্তু উৎসব পালন করার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। যে কোনো উৎসবে বাড়িতে থাকার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে টেকনিশিয়ানের ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে মাসে 10 থেকে 15 দিন ঘরের বাইরে তোমাকে থাকতে হবে। এই চিন্তা ভাবনা যদি থাকে তো অবশ্যই আমি বলবো এলপির জব তোমাদের জন্য সুইটেবল। বাড়িতে রোজ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে টেকনিশিয়ানের, কারণ ফিক্সড ডিউটি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, এবার আসি একটু পুরো এর মানে জিস্টে আসি একদম, ঠিক আছে? একদম জিস্টে চলে আসি যে তাহলে আমরা স্যার কোন পরীক্ষাটার জন্য খাটবো? দেখো, পরীক্ষা তো দুটোর জন্যই খাটবে, কারণ কেন? কারণ হচ্ছে সিলেবাস সেম, দুটোর ক্ষেত্রেই সিলেবাস সেম। এবার ধরো কেউ একটা একটা ছাত্র এলপিও ক্র্যাক করেছে, টেকনিশিয়ানও ক্র্যাক করেছে। ক্র্যাক করার পর সে কনফিউজ, স্যার কোথায় কোনটাতে যাবো, এলপিতে যাবো না টেকনিশিয়ানে যাবো? আমি একটা কথা বলি, দেখো, তোমার তোমার মানে থিঙ্কিং কি তার উপর ডিপেন্ড করছে তুমি কোন চাকরির পরীক্ষা মানে কোন চাকরিতে তুমি যুক্ত হবে, নিযুক্ত হবে। তোমার যদি মনে হয় যে না আমি স্যার আমি খুব মানে অ্যাডভেঞ্চারাস একজন ছেলে বা মেয়ে, আমি খুব ঘুরতে পছন্দ করি, আমি নতুন জিনিসকে দেখতে পছন্দ করি, তাহলে তোমার জন্য আমি বলবো এএলপি সুইটেবল। তবে হ্যাঁ, মানে সেটা যেন এরকম মানে অস্থায়ী অস্থায়ী মানে ইচ্ছে যেন না হয়, ঠিক আছে? এটা যেন স্থায়ী ইচ্ছা হয়। কারণ একটা জিনিস বলে দিচ্ছি, এএলপির ক্ষেত্রে প্রমোশন পেয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সিনিয়র লোকো পাইলট হবে, ঠিক আছে? তোমাকে কিন্তু লোকো পাইলটের পিছন কিন্তু কেউ ছাড়বে না, ঠিক আছে? অর্থাৎ তোমাকে তুমি যতই প্রমোশন পাও না কেন, তোমাকে কিন্তু সারা জীবন গাড়ি চালাতে হবে। টেকনিশিয়ানের ক্ষেত্রে সেই ফ্লেক্সিবিলিটি অবশ্যই রয়েছে। কিরকম স্যার? টেকনিশিয়ান থেকে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারো, সেখান থেকে সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারও হতে পারো, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি তোমার পদের যেরকম উন্নতি ঘটছে, সেরকম তোমার জবেরও কিন্তু উন্নতি ঘটছে। এক্ষেত্রে কি জবের উন্নতি অবশ্যই আছে, স্যালারির উন্নতি আরো ভালো, কিন্তু তোমাকে সেম টাইপের জব কিন্তু এলপির ক্ষেত্রে করতে হচ্ছে, তোমাকে গাড়ি চালাতে হবে তো গাড়ি চালাতে হবে। ওকে, এই চিন্তাগুলো একটু মাথায় রেখে ডিসাইড করতে হয়। নেক্সট দেখো, যদি তোমার মনে হয় যে না আমি জীবনে খুব টাকা কামাবো, টাকা ইনকাম করব, তাহলে আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি এলপি তোমার জন্য বেস্ট, ঠিক আছে? এলপি চাকরি করো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই চাকরি করতে হবে। অ্যাডভেঞ্চারাস যদি হও তাহলে চাকরি করতে পারো। টাকার প্রতি যদি প্রচন্ড মানে টাকার প্রতি যদি লোভ থাকে, লোভ নয় মানে টাকার প্রতি যদি টাকা কামানোর যদি টাকা ইনকাম করার যদি সেই সদিচ্ছা থাকে, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করার, তাহলে তুমি অবশ্যই এলপিতে যেতে পারো, ঠিক আছে? যদি এরকম নিজের সিদ্ধান্ত নিয়েই থাকো যে না আমি দূরে থেকে পরিবারের থেকে আলাদা ভাবে আহ থেকে আমি থাকতে পারবো, দেন ইউ আর ওয়েলকাম। ওকে, দেখো এখনো হয়তো বিয়ে শাদী হয়নি, ঠিক আছে? ভবিষ্যতে বিয়ে শাদী হবে, তারপরে কিন্তু এই সব যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষই চায় যে একটা স্টেবল চাকরি হওয়ার পর তাদের পরিবারকে নিয়ে মানে সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো, ঠিক আছে? সেই চিন্তা ভাবনাগুলো একটু মাথায় রাখবে। অপরদিকে টেকনিশিয়ানের ক্ষেত্রে আসো। আচ্ছা, টেকনিশিয়ানের ক্ষেত্রে একদম কোনো মানে একটা তুমি একটা মার্জিনেবল একটা অ্যামাউন্টের স্যালারি পাবে, যাতে তোমার সংসার মানে খুব ভালোভাবে তুমি চালাতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো এলপি যারা করবে তাদের মতন হয়তো অতটা বেশি পাবে না, কিন্তু যেটা তুমি পাবে সেটা মোর দ্যান এনাফ একটা সংসার চালানোর জন্য, অনেক বেশি। এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? নেক্সট আর কি, তোমার একটা ফিক্সড টাইম ডিউটি আছে, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময় ডিউটি করার পর তুমি অবশ্যই বাড়িতে এসে নিজের পরিবারকে সময় দিতে পারছো। ওকে, আচ্ছা, নেক্সট আর কি, নেক্সট হচ্ছে টেকনিশিয়ান থেকে ওই যে প্রমোশনের ব্যাপারটা আসলাম, যে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ান ইজ ভেরি গুড, বিকজ এখান থেকে তুমি ডাইরেক্ট চলে আসছো জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারছো, একটা রেপুটেড জবের মধ্যে একটা। তারপর সেখান থেকে তুমি সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার হতে পারবে, এটাও একটা রেপুটেড, ভেরি ভেরি রেপুটেড একটা জব, ঠিক আছে? তো এরকম যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি কম টাকায় সন্তুষ্ট এবং আমি বাড়িতে নিজের পরিবারের সাথে আমি একজন ফ্যামিলি ম্যান, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, বা আমি দূরে গেলেও আমি পরিবারকে নিয়ে দূরে স্বাচ্ছন্দ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, এরকম চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে অবশ্যই বলবো টেকনিশিয়ান তোমার জন্য একদম সুইটেবল জব। ওকে, তো এই ছিল ছোট একটা আলোচনা আজকে এলপি আর টেকনিশিয়ানের ক্ষেত্রে। আমি একটু আজকে আমাদের যে অফারটি চলছে সেই অফারটি নিয়ে একটু আলোচনা করি। দেখো, আজকে মারাত্মক অফার চলছে, তোমরা জানো আমাদের মান্থ এন্ডিংয়ে সব থেকে ভালো অফার চলে। এই যে জেনারেল সায়েন্স জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স মাত্র 1851 টাকায় তুমি আজকে পেয়ে যাচ্ছ। দেখো, এলপি হোক বা টেকনিশিয়ান হোক,
সবার প্রথম তোমাকে চাকরিটা পেতে হবে। তো চাকরি পাওয়ার জন্য দিশা দেখাচ্ছি আমরা। যদি তোমার নিজেকে যদি মনে হয় যে না স্যার আমি ডিরেকশন লেস হয়ে পড়ছি, আমার কোনো দিকে আমি ডিরেকশন খুঁজে পাচ্ছি না, আমি কোন দিক থেকে কোন দিকে সামলাবো, কি করে পাস করবো এএলপি বা টেকনিশিয়ান, আমি সেই জিনিসটা স্যার বুঝতেই পারছি না, আমি কি করবো, তাহলে আমি একদম একদম সিম্পল বলবো, তুমি আমাদের সাথে যে কোনো কোর্সে যুক্ত হতে পারো। তুমি আমাদের সাথে 1851 টাকার বিনিময়ে জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স নিতে পারো। শুধু এটা দিচ্ছি না আমরা, 12 মাসের সাবস্ক্রিপশন তো পাবে, তার সাথে তুমি 500 মানে অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তুমি আনলিমিটেড মক টেস্ট দিতে পারছো, যেটা রেলের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগবে, ঠিক আছে। আর কি পাচ্ছ, আর 51 জন লাকি ইউজারের জন্য রেলের এই 324 টাকার বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে। সুতরাং সময় আছে, তোমরা নিতে পারো। 324 টাকার বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে, অর্থাৎ এক্সট্রা আরো 324 টাকার তুমি একটা বই ফ্রিতে পেয়ে যাচ্ছ completely, ঠিক আছে। আচ্ছা, এই 1851 টাকার এই অফারটা রোজ থাকে 2000 টাকার উপরে, আজকের জন্য অফার 1851, এটাও মাথায় রেখো। নেক্সট যদি কেউ মনে করো না স্যার আমি আজকের থেকে এখন থেকেই আমি এএলপির এক্সামের জন্য এখন থেকেই খাটবো, আমি বলবো অল রেলওয়ে এক্সাম বেঙ্গলিটা নিয়ে নাও 770 টাকা, ঠিক আছে। কি পাচ্ছ, 1.5 বছরের জন্য সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। 1.5 বছরে আশা করি সমস্ত পরীক্ষা রেলের কমপ্লিট হয়ে যাবে, সেটা এএলপি হোক, টেকনিশিয়ান হোক, রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক, বা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা আরপিএফ হোক। 1.5 বছরের মধ্যে আশা করি সমস্ত কিছু কমপ্লিট হয়ে তোমরা 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 চাকরিও হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে। পেয়ে যেতে পারো কি, পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, তোমাকে এই কোর্সটা পারচেস করতে হবে, মাত্র 770 টাকার বিনিময়ে আজকে পাওয়া যাচ্ছে। ওকে, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে নিতে বারণ করবো, কারণ কেন, এএলপি বেঙ্গলি 355 টাকায় না নিয়ে, একটা পরীক্ষার পেছনে না ছুটে তুমি অল রেলওয়ের জন্য নিয়ে নাও, তুমি সমস্ত পরীক্ষার পেছনে ছুটতে পারছো মাত্র আর কিছুটা টাকা বেশি দিয়ে। আমার মনে হয় এটা নেওয়া বেশি তোমার পক্ষে সুইটেবল, ঠিক আছে। তাও যদি মনে করো যে না আমি 355 টাকাটা নিতে চাই, স্যার মোস্ট ওয়েলকাম, নিতে পারো, ঠিক আছে। আমাদের টেক্সটবুক থেকে গ্যারান্টি দিচ্ছে, তুমি যদি সিলেকশন একবার পাও, তোমার মধ্যে সেই গার্ডস যদি থাকে, তোমার মধ্যে সেই সদিচ্ছা, সেই ধৈর্য, সেই উন্মাদনা যদি থাকে, সেই ডেডিকেশন যদি থাকে, তাহলে তুমি অবশ্যই চাকরি পাবে। আর তুমি যেদিন চাকরি পাবে সেদিন টেক্সটবুক গ্যারান্টি দিচ্ছে সিলেকশন পেলে তোমার সম্পূর্ণ টাকা আমরা রিফান্ড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, চলো একটু দেখে নিই, তাছাড়াও বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু এখানে আলোচনা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সামস টেক্সটবুকের সুপার, মানে টেক্সটবুকের অফিসিয়াল চ্যানেলে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 1851 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ উইথ টু ইএমআই, একবারে তোমাকে পে করতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা কনস্টেবল কততে, 474 টাকায় পাচ্ছ। গ্রাম পঞ্চায়েত 355, পিএসসি ক্লার্কশিপ 474, অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি 18 মাসের জন্য মক টেস্ট, এই 500 মানে মক টেস্ট আনলিমিটেড ফ্রি পাচ্ছ। আর কি পাচ্ছ, 770 টাকায় পেয়ে যাচ্ছ। এএলপি বেঙ্গলি 9 মাস 355, এসএসসি জিডি বেঙ্গলি 355 9 মাস, ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ এসআই পেয়ে যাচ্ছে 474 9 মাসের জন্য। এসএসসি এমটিএস খুব তাড়াতাড়ি পরীক্ষা আসছে, নিতে পারো 355 টাকায় মাত্র 9 মাসের জন্য সাবস্ক্রিপশন। আরপিএফ কনস্টেবল এসআই বেঙ্গলি কত টাকায়, 355 টাকায় 9 মাসের সাবস্ক্রিপশন সহ। কেউ যদি রিজনিং ফাউন্ডেশন নিতে চাও 599 টাকায় পাচ্ছ, ম্যাথামেটিক্স 719 টাকায়, জেনারেল নলেজ ফাউন্ডেশন নিতে চাইলে 899 টাকায়, ইংলিশ ফাউন্ডেশন মাত্র 719 টাকায়, এবং যারা কেউ যদি জেনারেল সায়েন্স ফাউন্ডেশন নিতে চাও তাদের জন্য রয়েছে মাত্র 419 টাকায়। এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সম্পূর্ণ আমার সাথে তুমি যুক্ত হতে পারবে, এবং সম্পূর্ণরূপে কিন্তু পুরো তোমরা কিন্তু পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে তোমরা তুখর হতে পারবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, তো এই ছিল আজকের একটা ছোট্ট আলোচনা। এবার একটু বলি যে এই যে জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স নেওয়ার অ্যাডভান্টেজটা কোথায়। অ্যাডভান্টেজটা দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের রেটিংস তো আমরা দেখতে পাচ্ছ, আমাদের মারাত্মক রেটিংস রয়েছে, 4.5 রেটিংস রয়েছে, অর্থাৎ আমরা কন্টেন্ট নিয়ে এবং তোমাদের পড়ানো নিয়ে কোনোদিন কার্পণ্য করিনি, ভবিষ্যতেও করবো না। যারা পড়ে তারা খুব ভালো করে জানে যে ফাউন্ডেশন কোর্সে কি রকম লেভেলের কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হয়। এনিওয়ে, এই এই যে জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স নেওয়ার সুবিধাটা কোথায় অন্যান্য অন্যান্য কোর্সের সাপেক্ষে। দেখো, তুমি যদি ধরো তুমি গ্রাম পঞ্চায়েত তুমি পড়তে চাইছো, তো গ্রাম পঞ্চায়েতে একরকম সিলেবাস থাকবে, আবার কেউ যদি রেলের ব্যাচ নিতে যায় তার ক্ষেত্রে আলাদা সিলেবাস থাকবে। তো এরকম আলাদা আলাদা সিলেবাস না করে কেন আমি একবারে সিলেবাস কমপ্লিট করবো না, আমি হলে তো তাই করতাম। আমি সমস্ত সিলেবাস একবারে, সে সে রেলওয়ের জন্য হোক বা ক্লার্কশিপের জন্য হোক বা গ্রাম পঞ্চায়েত হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা এক্স ওয়াই জেড যা পরীক্ষায় হোক না কেন, আমার প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। সেই জন্যই আমরা নিয়ে এসেছি
যে মানে জেনারেল 0 টু হিরো ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে, যেখানে আমরা গ্যারান্টি দিচ্ছি তুমি একবার প্রিপারেশন নাও, সিলেকশন তুমি বারবার পাবে, ঠিক আছে। এনিওয়ে, এই ছিল আজকে ছোট্ট একটা আলোচনা, তোমরা নিতে পারো। নেওয়ার জন্য এবার প্রসিডিওরটা কি স্যার, কি করতে হবে, সব তো বললেন কি করতে হবে। করতে হবে কিছুই না, তোমাকে জাস্ট একটা নাম্বারে একটা এসএমএস পাঠাতে হবে। কি নাম্বার স্যার, এই নাম্বারটা দেখে নাও, তোমাকে এই নাম্বারে একটা এসএমএস পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, 9830 966 7 0, এই নাম্বারে একটা তুমি হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাও, ঠিক আছে। আমি তোমাকে লিংক প্রোভাইড করে দেবো যদি তোমার দরকার হয়, ওকে। বা তুমি আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, এখানেও আমি লিংক প্রোভাইড করে দিই, সেখান থেকেও তুমি নিতে পারো। তাছাড়াও যদি নাও নাও, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে দিয়ে থাকি, ওকে। তো চল, এই ছিল আজকের ছোট্ট একটা আলোচনা অ্যাবাউট এএলপি ভার্সেস টেকনিশিয়ান, ওকে। কোন চাকরিটা তোমার জন্য উপযুক্ত। আর এরকম সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে হবে এরকম ইনফরমেশন যারা এএলপি আর টেকনিশিয়ানের জন্য এলিজেবল। আর একটা করে লাইক অবশ্যই আমার চাই, ঠিক আছে। তো চলো বন্ধু, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।